আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলার ইতিহাসে অত্যন্ত বীরত্বজনক অধ্যায় ১২ ভূঁইয়া শাসন নিয়ে আলোচনা করব। এই ১২ ভূঁইয়া কারা? মোগলদের সাম্রাজ্য যখন বাংলা ইন্ডিয়ায় প্রসারিত হচ্ছিল, তখন যারা মোগলদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, মোগলদেরকে বাধা দিয়েছিল বাংলার জমিদার, তারাই হচ্ছে ১২ ভূঁইয়া নামে পরিচিত। এই যে আমরা ঈশা খাঁর কথা বলি, মুসা খাঁর কথা বলি, রাজা প্রতাপাদিত্য, এরা সবাই ছিলেন ১২ ভূঁইয়া সদস্য। তো আসেন তাদের কৃতিত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ১২ ভূঁইয়া, আসেন ১২ ভূঁইয়া কারা? ১২ ভূঁইয়া বা বাঙালি জাতির ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার আছে। দাউদ কররানী, যে ছিল হচ্ছে সর্বশেষ সম্রাট, যিনি হচ্ছে আকবরের কাছে পরাজিত হয়েছিল, দাউদ কররানীর পতনের পর বাংলায় যে গণজাগরণ ও বিদ্রোহের সূচনা ঘটেছিল, তারই ধারাবাহিকতায় মোগলদের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষার জন্য যারা যুদ্ধ করে, তারাই ইতিহাসে ১২ ভূঁইয়া নামে পরিচিত। ১২ ভূঁইয়ার উৎপত্তি হয় বাংলার আফগান শাসন আমলে। এই ১২ ভূঁইয়ার উৎপত্তি হয় ১৫২৬ সালে ইব্রাহিম লোদি পানিপথে নিহত হওয়ার পর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ওই যে আপনাদের নিশ্চয় বাবরের কথা মনে আছে, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করছে। এখন দিল্লির যারা আফগান শাসক আছে, তারা আস্তে আস্তে বাংলায় চলে আসতে থাকে। ওইটাই বলতেছে, দেখেন এই সময় আফগান, তুর্কি ও পাঠান শক্তি দুর্বল হয়ে পড়লেও বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম অঞ্চলে মোগল বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। ১৫৭৬ সালে আকবর কর্তৃক বাংলা বিজয় পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। তো দেখেন ১৫২৬ থেকে নিয়ে ৭৬ পর্যন্ত বাংলায় তারা তেমন কিছু করতে পারে নাই। আপনারা আলাউদ্দিন হোসেন শাহর কাহিনী পড়বেন, ওই সময়ের যারা ছিল তারা মোটামুটি মোগলদের সাথে টক্কর দিয়ে চলতো। ১৫৭৬ সালে আকবর বাংলা বিজয় পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। স্বাধীন পাঠান রাজত্বের পতন হলো, বাংলায় তখনও মোগল শাসন প্রতিষ্ঠিত হয়নি। বাংলার বড় বড় জমিদাররা মোগলদের অধীনতা মেনে নেয়নি। ভাটি অঞ্চলের জমিদারগণ, ভাটি মানে কি আমরা জানি, সাধারণত পানি প্রবণ এরিয়াকে হচ্ছে ভাটি অঞ্চল। এখন বাংলা অঞ্চলটা ছিল হচ্ছে নদী প্রবণ এরিয়া। এই জায়গাটায় যার নৌশক্তি ভালো সেই জিতবে, এটাই স্বাভাবিক। তো এটাই বলতেছে, দেখেন ভাটি অঞ্চলের জমিদারগণ একত্র হয়ে মোগলদের বিরুদ্ধে লড়াই করে। এই ভাটি অঞ্চলের জমিদারগণই হচ্ছে ১২ ভূঁইয়া নামে পরিচিত। ১২ ভূঁইয়া মানে ১২ জনই না, ১২ ভূঁইয়া বলতে অনির্দিষ্ট অসংখ্য জমিদারকে বোঝায় হচ্ছে ১২ ভূঁইয়া। এবার দেখেন ভূঁইয়া কারা? ভূঁইয়া শব্দের অর্থ ভূঁই মালিক বা ভূমধ্যকারী বা রাজা, মানে হচ্ছে ভূমির মালিককে বলা হচ্ছে ভূঁইয়া। সে সময় প্রভাবশালী রাজা, জমিদার ও স্থানীয় শাসকরা এই উপাধিটা গ্রহণ করত। অনেক সময় খণ্ডরাজ্য বা এক বা একাধিক পরগনার জমিদারের মালিকরা ভূঁইয়া উপাধি গ্রহণ করত। ভূঁইয়াদের ব্যক্তিগত বীরত্ব ও নিজস্ব সেনাবাহিনী বা নিজস্ব বাহিনীর শক্তির উপর তাদের রাজ্যের সম্মান ও প্রতিপত্তি নির্ভর করত। তারা শুধু রাজস্ব আদায় ও জমিদারি ভোগ দখল নিয়ে ব্যস্ত থাকতো না, বরং তারা শাসন কার্য পরিচালনার জন্য সীমিত সংখ্যক সেনাবাহিনী ও নৌবাহিনী রাখত। তার মানে হচ্ছে কি, তারা একটা দেশের মধ্যে আরেকটা পাওয়ার, গভর্নমেন্টের তো একটা পাওয়ার থাকে, এটাকে আমরা বলতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র গভর্নমেন্ট। তারা কখনো দিল্লিতে কর দিত, কখনো দিত না। অনেক সময় কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করতেন। বলা হয় বাবরের সময় থেকেই বাংলায় মোগল আক্রমণ শুরু হলো। মোগল শাসনের সমগ্র বাংলা থেকে পরিপূর্ণ খাজনা শুরু করে হচ্ছে শাহজাহানের আমলে। এখানে বলা হচ্ছে, দেখেন বাবরের সময় থেকে বাংলায় মোগল আক্রমণ শুরু হয়। ওই যে আপনারা আলাউদ্দিন হোসেন শাহীদের কাহিনী পড়বেন, কিন্তু বাবর আসলে ওইভাবে সুযোগ সুবিধা করতে পারে। আকবরও বাংলায় আক্রমণ করে, কিন্তু ওইভাবে হচ্ছে বাংলা থেকে খাজনা নিতে পারেনি। জাহাঙ্গীরের সময় ঢাকা বিজয় হয়, তাও প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারেনি। হ্যাঁ, শাহজাহানের সময় এসে হচ্ছে বাংলা থেকে পরিপূর্ণভাবে তারা হচ্ছে খাজনা নিতে পারছিল মোগলরা। এবার দেখেন ভূঁইয়া নামে কারা? অনেক নামগুলো আছে, যেমন রাজা প্রতাপাদিত্য, এই নামটা গুরুত্বপূর্ণ। ঈশা খান, এই নামটা গুরুত্বপূর্ণ। ওসমান খান, রামচন্দ্র রায়, এরা খুব গুরুত্বপূর্ণ মানে কৃতিত্বের দিক থেকে। আসলে ঈশা খাঁ, ঈশা খাঁ ১২ ভূঁইয়াদের নেতা ছিলেন। ১৫৩৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পরগনায় তার জন্ম। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো বুঝেনি, ঈশা খাঁর রক্তের লোকেই তো, তা একটু কি মানে হচ্ছে তারা একটু রকচটা বলেন বা প্রতিবাদী মনোভাব থাকবে, এটাই স্বাভাবিক। ১৫৪৫, তার পিতা ছিলেন সুলাইমান। ১৫৪৫ সালে শের শাহের
পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করলে সুলাইমান খান দিল্লির আনুগত্য অস্বীকার করে। মানে ঈশা খাঁর বাবা দিল্লির আনুগত্য অস্বীকার করে, ফলে তাকে কৌশলে হত্যা করে তার দুই নাবালক পুত্র ঈসা খান ও ইসমাইল খাঁকে একদল তুরানি বণিকের নিকট বিক্রি করে দেওয়া হয়। 1563 সালে ঈশা খাঁর চাচা কুতুব খাঁ রাজকার্যে নিয়োগ পেয়ে বহু অনুসন্ধানের পর এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে কি করে দুই ভাতিজাকে উদ্ধার করেন। এ সময় ঈশা খাঁর বয়স মাত্র ছিল 27 বছর। সুলতান তাজ খাঁ কররানী সিংহাসনে আরোহণ করে তাকে পিতার জায়গিরদারি ফেরত দেন। বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খাঁ কররানীর রাজত্বকালে অসাধারণ বীরত্বের জন্য তিনি বিশেষ প্রভাব প্রতিপত্তি লাভ করেন। তিনি বর্তমান নারায়ণগঞ্জের উত্তর পূর্ব দিকে অবস্থিত খিজিরপুর নামক স্থানে বাসস্থান নির্মাণ করেন। তিনি ছিলেন 12 ভূঁইয়াদের অধিনায়ক। ক্রমেই তিনি সোনারগাঁয়ের শাসনভার গ্রহণ করেন। কে করছে? ঈশা খাঁ। আচ্ছা, সোনারগাঁর শাসনভার গ্রহণ করার পরে কি করে দেখেন, তিনি বেশ কয়েকবার মোগল সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এর মধ্যে 11 সিন্ধুর যুদ্ধ, যেটা এটাই বেশি গুরুত্বপূর্ণ ও বিখ্যাত যুদ্ধ। 16 শতাব্দীতে ব্রহ্মপুত্র নদীর বাঁকে অবস্থিত 11 সিন্ধুর এলাকাটি উল্লেখযোগ্য একটা নৌবহন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতিমান ছিল। ঈশা খান মোগল সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়ে রাজধানী খিজিরপুর পরিত্যাগ করে 1586 সালে সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করে। ঈশা খান মোগলদের সাথে প্রথমে পরাজিত হয়, কয়েকবারই লড়াই লাগে। ইতিমধ্যে মোগল সুবাদারকে বারবার পরাস্ত করায় তার প্রসিদ্ধি চতুর্দিকে ছড়ায় পড়তে থাকে যে দেখেন ঈশা খান নামে একজন লোক আছে যে মোগলদেরকে পরাজিত করছে। এটা ক্রেডিটের একটা বিষয়। ভাওয়ালের ফজল গাজী, বিক্রমপুরের চাঁদ রায়, ভুলুয়ার দক্ষিণ মানিকের প্রমুখ ঈশা খাঁ তার সাথে হচ্ছে কি মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। এদিকে উড়িষ্যা এবং বঙ্গের বিদ্রোহী পাঠান জমিদাররা মোগলদের নিকট পরাজিত হয়ে দলে দলে ঈশা খাঁর কাছে যোগ দেয়। দেখেন কি বলতেছে, দেখেন বঙ্গের কি উড়িষ্যা ও বঙ্গের বিদ্রোহী পাঠান মানে আফগান যারা আছে এরাও কিন্তু ঈশা খাঁর সাথে যোগ দিতে থাকে, কারণ সবার উদ্দেশ্য একটাই, মোগলদেরকে পরাজিত করব। তিনি কামরূপ রাজ্যের রাঙামাটি মানে দখল করে বর্তমানে ধুবড়ি, যেটা জঙ্গলবাড়ির দিকে এগিয়ে যান। এবার দেখেন জঙ্গলবাড়ি এটা কোথায়? কিশোরগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 6 কিলোমিটার পূর্বে জঙ্গলবাড়ির অবস্থান। এখানে কোচ বংশীয় সামন্ত রাজা লক্ষণ হাজরা রাজত্ব করতেন। ব্রহ্মপুত্রের শাখা নদী নরসুন্দর কুল ঘেঁষে অবস্থিত জঙ্গলাকীর্ণ এই স্থানটি নানা দিক থেকে নিরাপদভাবে বিবেচিত হতো। রাজবাড়ির চতুর্দিকে খননকৃত পরিখা, দেখেন আপনি যখন মোগলদের সাথে যুদ্ধ করবেন তা আপনার নিশ্চয়ই ওই পরিমাণ হচ্ছে আর প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে, পরীক্ষার বিষয় থাকতে হবে, সৈন্যের বিষয় থাকতে হবে, ওগুলো বলতেছে। দেখেন লক্ষণ হাজরার প্রাসাদকে বহিঃশত্রু আক্রমণ থেকে অনেকটা নিরাপদ রেখেছে। এই সামন্ত রাজার অধিকৃত স্থানটিকে হাজরাদি পরগনা নামে সুপরিচিত ছিল। এই দেখেন এইটাই সেই হচ্ছে কি আমাদের জঙ্গলবাড়ি, যেটা ঈশা খাঁ দখল করছিল। ওই সময় এইখান থেকে হচ্ছে যুদ্ধ পরিচালনা করা হইতো। জঙ্গলবাড়ির দুর্গ দখল করছে কিভাবে দেখেন, জঙ্গলবাড়ির রাজা লক্ষণ হাজরার বিরুদ্ধে প্রজা নিপীড়নের অভিযোগ থাকায় ঈশা খাঁ দূত মারফত তাকে বিনা যুদ্ধে জঙ্গলবাড়ি পরিত্যাগের নির্দেশ দেয়। এতে তিনি সাড়া দেননি, ফলে ঈশা খাঁ ক্ষিপ্ত হয়ে জঙ্গলবাড়ির প্রাসাদ আক্রমণ করে। লক্ষণ হাজরা ঈশা খাঁর সৈন্যের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ তুলতে ব্যর্থ হন এবং পালিয়ে যান। জঙ্গলবাড়ির প্রাসাদ দখল করে এর নিরাপত্তা বেষ্টনী ও ভৌগোলিক অবস্থান দেখে তিনি জঙ্গলবাড়ি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তাহলে ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী কোনটা? জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ঈশা খাঁর বংশধরদের দ্বারা এখানে একটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছিল, যেটা এখনো টিকে আছে। এই দেখেন এইটাই সেই 3 গম্বুজ মসজিদ। এটা কিন্তু ঈশা খাঁ তৈরি করে নাই, ঈশা খাঁর বংশধরদের কেউ হয়তো তৈরি করছে। 11 সিন্ধুর দুর্গ ঈশা খাঁর বীরত্ব খচিত ঐতিহাসিক দুর্গ। 16 শতাব্দীতে 11 সুন্দর বিখ্যাত একটা নৌবন্দর নামে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মপুত্র নদের বাঁকে অবস্থিত পাকুন্দিয়া উপজেলায় 11 সিন্ধুর স্থানটি নদী বন্দরের সুবাদে বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল। ঈশা খাঁ 11 সিন্ধুরে তার দুর্গ স্থাপন করে 3 দিক থেকে জলপথকে সুরক্ষিত করেছিলেন। দেখেন ভাটি অঞ্চলের জমিদার তো খুবই স্বাভাবিকভাবে নৌপথটাকে তিনি বেশি ফোকাস করবেন। বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গের চতুর্দিকে পরিখা খনন করে একবার প্রাচীর নির্মাণ করে। 1587 সালে মোগল সেনাপতি মানসিংহ, এই মানসিংহ নামটা গুরুত্বপূর্ণ। এই মানসিংহ কিন্তু একটা সময় হচ্ছে সেনা মানে ইয়াতে বসছিল, দিল্লির সিংহাসনে বসছিল। মানসিংহ বিহার, উড়িষ্যা ও বাংলায় বিদ্রোহ দমনে আসে। মানসিংহ 1595 সালে সোনারগাঁ আক্রমণ করেন। সোনারগাঁর পতনের পর ঈশা খাঁ 11 সিন্ধুর দুর্গে চলে আসেন, সোনারগাঁ হারায় ফেলছে।
ইতিমধ্যে মানসিংহ তার সেনাদের নিয়ে লক্ষা নদী দিয়ে বানার নদীর বাম দিয়ে শিবির স্থাপন করেন। এমত অবস্থায় ঈশা খান মানসিংহের কাছে দূত পাঠান যে উভয় পক্ষের যুদ্ধ হলে হাজার হাজার সৈন্য মারা যাবে, উভয় পক্ষের যুদ্ধ দরকার নেই। সুতরাং সাধারণ সৈন্যদের যুদ্ধে লিপ্ত না করে তিনি স্বয়ং মানসিংহকে তার সঙ্গে সরাসরি মল্লযুদ্ধের আহ্বান জানান যে দেখেন আমরা যুদ্ধ করলে অনেক সৈন্য মারা যাবে, দরকার নেই, আসেন আমরা নিজেরা মল্লযুদ্ধ বা মুষ্টিযুদ্ধ করেই কে জিতে। তো মানসিংহ ঈশা খাঁর এই আহ্বানে সাড়া দিয়ে জামাতা দুর্জয় সিংকে বা দুর্জন সিং একে পাঠায়। এই দেখেন এইটাই সেই কিন্তু হচ্ছে আমাদের 11 সিন্ধুর দুর্গ, এই যে এটা। আচ্ছা, দুর্জন সিং ঈশা খাঁর কাছে পরাস্ত নিহত হয়। জামাতার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে মানসিংহ নিজেই ঈশা খাঁর সাথে মল্লযুদ্ধ করে। দেখেন এইটা ওয়ান কাইন্ড অফ কূটনীতি। যুদ্ধ করলে ঈশা খাঁ হারবে 100%, তো কূটনীতির মাধ্যমে হারানো। এই জন্য যিনি রাজ্য পরিচালনা করবেন তাই কিন্তু কূটনীতিতে কিন্তু এক্সপার্ট হইতে হবে। যুদ্ধরত অবস্থায় ঈশা খাঁর তরবারি আঘাতে মানসিংহের তরবারি ভেঙে যায়। মানসিংহের মৃত্যুর জন্য প্রস্তুত হয়, কিন্তু তাকে বিস্মিত করে ঈশা খাঁ নিজের খাত থেকে মানসিংহের হাতে তরবারি তুলে দিয়ে বলে, নিরস্ত্র শত্রুর সাথে আমি যুদ্ধ করি না, এবার এই তরবারি দ্বারা পুনরায় যুদ্ধ শুরু করুন। তারা এমন সৌজন্য বীরত্ব দেখে মানসিংহ বিস্মিত হয় এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। অতঃপর মানসিংহ সসম্মানে ঈশা খাঁকে সম্রাট আকবরের দরবার নিয়ে যান। আকবর তার সব বর্ণনা শুনে ঈশা খাঁকে তার দক্ষিণ পাশে বসায় এবং তার হচ্ছে যে রাজত্ব পরিচালনার অনুমতি দেন। তিনি ঈশা খাঁকে মস্তদে আলী ও বারজুবানে বাংলা উপাধি দিয়ে বার্ষিক 36,000 টাকা আয়ের বিস্কর ভূসম্পত্তির জায়গির ও 22টি পরগনা শাসনভার দান করেন। মানে হচ্ছে মোগলরা কি করছে, ঈশা খাঁকে হচ্ছে অনুমতি দিয়ে দিছে যে তুমি তোমার মতো করে চালাও, সমস্যা নেই। 1599 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 11 সিন্ধুর দুর্গের গৌরব লুপ্ত হতে থাকে। তার মৃত্যুর পর 12 ভূঁইয়ার নেতা হন মুসা খান। অন্যদিকে আকবরের মৃত্যুর পর সম্রাট হচ্ছে জাহাঙ্গীর। বাংলায় জাহাঙ্গীর কর্তৃক নিয়োজিত সুবাদার ইসলাম খান মুসা খানকে পরাজিত করে বাংলায় 12 ভূঁইয়ার কি অধ্যায়ের সমাপ্তি ঘটান। মাসুম খান কাবুলি, তিনি প্রথমে সম্রাট আকবরের সেনাপতি ও বাংলা শাসন কার্যে নিয়োজিত ছিলেন। আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করলে মুঘল কর্মকর্তারা বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন। মাসুম খাঁ ছিলেন বিদ্রোহীদের অন্যতম নেতা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুঘল বিরোধিতা অক্ষুণ্ণ রাখেন। সুদূর আফগানিস্তান থেকে এসে উনি বাংলায় একজন নেতা হয়ে যান। কোনো নির্দিষ্ট স্থায়ী রাজত্ব তিনি গড়ে তুলতে পারেন। 1599 সালে তিনি মারা যান। মুসা খান, ইনি হচ্ছেন ঈশা খাঁর ছেলে। ঈশা খাঁর পুত্র মুসা খান সম্রাট জাহাঙ্গীর আমলে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন, সবচেয়ে শক্তিশালী ছিলেন। তার রাজত্ব ছিল বৃহত্তর ঢাকা কুমিল্লা জেলার প্রায় অর্ধেক, ময়মনসিংহ জেলা, রংপুর, মানে ধরতে গেলে বাংলার অনেক অংশে হচ্ছে মুসা খাঁর প্রাধান্য ছিল। তিনি পিতার মতো সিংহাসন দখলের পর মস্তদে আলা উপাধি ধারণ করেছিলেন। 1603 সালে এক নৌযুদ্ধে মানসিংহ মুসা খাঁকে পরাজিত করছেন। ঈশা খাঁর সাথে মানসিংহর সম্পর্ক ভালো থাকলেও মুসা খাঁর সাথে তেমন একটা ছিল না। তবে চূড়ান্ত সাফল্য অর্জন করার পূর্বেই আকবরের অসুস্থতার কথা শুনলে তিনি চলে যান। এই সময় রাজধানীর সোনারগাঁ ছাড়াও খিজিরপুর, কদম রসুল, যাত্রাপুর ইত্যাদি ইত্যাদি সামরিক ঘাঁটি ছিল। 1603 সালে পূর্ববঙ্গের অন্যতম ভূঁইয়া কেদার রায়ের মৃত্যুর পর তার স্থানগুলোও কি মুসা খাঁর হস্তগত হয়। তিনি রাজধানীর সোনারগাঁ থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিচ্ছিলেন যে না, সোনারগাঁয় না, সোনারগাঁ প্রতিরক্ষার দিক থেকে একটু দুর্বল, আমরা ঢাকায় নিতে পারি কিনা। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখেন কার্জন হল এলাকায় প্রাসাদ ও মসজিদ পর্যন্ত নির্মাণ করছেন। স্টিল নাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই তার হচ্ছে মসজিদ এবং প্রাসাদ দুইটাই আছে। একই সাথে পুরো এলাকাতে সুশোভিত বাগান উদ্ধার করেন, যার নাম ছিল বাগে মুসা। 1608 সালে ঢাকাকে বাংলার রাজধানী বলে ঘোষণা করে, যদিও বলা হয়ে থাকে 1610 সালে এটা হচ্ছে ইসলাম খান করছিলেন, তার আগে হচ্ছে মুসা খান করতে চাইছিল। 1904 সালে পূর্ব বাংলার সরকারি ভবন তৈরির সময় মুসা খান তৈরি দালানগুলো ধ্বংস করা হয়। 1608 সালে ইসলাম খান বঙ্গের সুবেদার নিযুক্ত হয়ে বুঝতে পারেন যে মুসা খানকে দমন করতে পারলে বাকি জমিদারদের নিয়ন্ত্রণ করা যাবে। এই জন্য তিনি এই যে ইসলাম খান রাজধানী রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। রাজধানী ঢাকায় স্থানান্তর করায় ইসলাম খান বেশ কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেন। সম্রাট জাহাঙ্গীর 1610 সালে ঢাকায় আসছেন। এইটা ইসলাম খানের জন্য ভালো একটা মানে কি বলতে পারি আমরা অনুপ্রেরণার বিষয়। এই সময় থেকে ঢাকা বাংলার রাজধানী হয়, জাহাঙ্গীরের নাম অনুসারে হয় জাহাঙ্গীরনগর।
এদিকে ইসলাম খাঁ পূর্ববঙ্গ দখলের জন্য ক্রমাগত আক্রমণ করতে থাকে, ফলে মুসা খাঁর সামরিক শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। জুলাই মাসে মোগল বাহিনী যাত্রাবুল ও ডাকচূড়া দখল করেন। মুসা খাঁ সোনারগাঁর প্রতিরোধ ধরতে ব্যর্থ হন। তিনি শীতলক্ষ্যা নদীকে প্রতিরোধের ঘাঁটি হিসাবে ব্যবহার করেন। মুসা খাঁর দাপট আস্তে আস্তে কমা শুরু হয়েছে। ১৬১১ সালে মোগলরা সোনারগাঁ আক্রমণ করে। যথাসাধ্য প্রতিরোধের চেষ্টা করেও সোনারগাঁ মোগলদের দখলে চলে যায়। মুসা খান ইব্রাহিমপুর দ্বীপে পালিয়ে যান। এরপর তিনি অনিয়মিত বাহিনী নিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন। কয়েকদিনের মধ্যে তিনি কোদালিয়া ফাঁড়ি দখল করেন। এরপর তিনি মির্জা নাথানের দুর্গ দখল করেন। এই যুদ্ধের মাধ্যমে মুসা খাঁর সৈন্য একবার শেষ দশায় পড়ে। মানে মুসা খান সেনাবাহিনীর অপ্রতুলতার কারণে এবং অন্যান্য জমিদাররা তাকে হেল্প না করার কারণে তিনি মোটামুটি ব্যাপকভাবে বিপর্যস্ত হন। বিশেষ করে মোগল বাহিনী পুনরায় আক্রমণ করলে মুসলমান জমিদাররা ইসলাম খান নিকট থেকে আত্মসমর্পণ করেন। নিরুপায় হয়ে মুসা খান আত্মসমর্পণ করেন। মুসা খাঁ ও তার পরিবারের সদস্যদের উপর ইসলাম খান নির্দেশে বাগে মুসাতে নজরবন্দি করে রাখা হয়। পরবর্তীতে সুবেদার ইসলাম খান ও মুসা খান মধ্যে সম্পর্ক হয়। তাকে মুক্তি দেওয়া হয়, মোগল বাহিনীর কর্মচারী হিসাবে নিযুক্ত করা হয়। দেখেন, তার বাবাকেও কিন্তু সেম কাজটা করছিল, যে মোগল বাহিনীর কর্মচারী হিসাবে। ১৬২৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বাগি মুসা অবস্থিত মুসা খাঁ মসজিদের নিকে তিনি সমাহিত হন। এটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও কার্জন হলের প্রাঙ্গণে আছে। মোটামুটি এইভাবেই ১২ ভূঁইয়াদের একটা ইতি ঘটে। খাজা ওসমান লোহানী, তিনি ছিলেন বাংলার সর্বশেষ পাঠান সুলতান। তিনি কখনোই মোগলদের আনুগত্য স্বীকার করেননি। কয়েক হাজার অশ্বারোহী নিয়ে তিনি যুদ্ধ করছেন। শেষ পর্যন্ত কি উনি পর দেখেন ১৬১২ সালের ১২ই মার্চ রোববার মোগল বাহিনীর প্রথম আক্রমণ পরিচালনা করে। উভয় পক্ষের আক্রমণ তীব্র হয়। ভোরবেলায় মোগল সৈনিক আব্দুল জলিল শেখের নিক্ষিপ্ত তীরের আঘাতে খাজা ওসমান নিহত হন। তার মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়, কারণ যুদ্ধের মধ্যে যিনি প্রধান থাকবে তার মৃত্যুর সংবাদ সেনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তার প্রাসাদ অঙ্গনে একটি মেকি সমাধি তৈরি করা হয়। বাইজিদ কররানী, সম্রাট জাহাঙ্গীর আমলে তিনি সিলেটের রাজা ছিলেন। বহু ক্ষুদ্র ক্ষুদ্র আফগান সর্দার তার বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন। খাজা ওসমানের সঙ্গে তার যোগাযোগ ছিল। খাজা ওসমানের পতনের সংবাদে বাইজিদ আত্মসমর্পণ করেন। বাইজিদের পতনে মোগলদের বিরুদ্ধে আজাদি আন্দোলনের শেষ স্ফুলিঙ্গ যেটা, ওইটাও নিভে যায়। রাজা প্রতাপাদিত্য, এটা গুরুত্বপূর্ণ। শ্রীহরি নামে এক ব্যক্তির উপর ছিল দাউদ খাঁর কররানীর সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা। দাউদ কররানী মারা গেলে শ্রীহরি রাজকোষের সমস্ত ধন সম্পদ দিয়ে সুন্দরবনের একটা জঙ্গলে পালায়া যায়। ১৫৭৪ সালে খুলনার দক্ষিণ প্রান্তে জলাভূমি অঞ্চলে এক রাজ্য গড়ে তুলে মহারাজা উপাধি গ্রহণ করে। ১০ বছর পর ১৫৮৪ সালে রাজা প্রতাপাদিত্য তার স্থলাভিষিক্ত হন। কিন্তু টাকার সোর্স কি ছিল? সেই দাউদ কররানী। দাউদ কররানীর টাকা দিয়ে কিন্তু তারা বড় হয়েছে। ধারণা করা হয় প্রথম পর্যায়ে প্রতাপাদিত্য রাজধানী ছিল মুকুন্দপুরের, পরবর্তী তিনি ধুমঘাটে বা ঈশ্বরীপুর এলাকায় তার রাজধানী স্থানান্তর করেন। তার অভিষেককালে ১২ ভূঁইয়ার অনেকেই যশোর গেছিল, তার নিকট বঙ্গের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিশ্রুতি দিছে। তিনি দেখলেন যে সম্রাট আকবর আগ্রা রাজদরবার, রাজনীতি ও রাজপরিবারের আত্মকলহ নিয়ে ব্যস্ত আছে। দেখেন, কারণ ১৫৮৪ সালে তো আকবর ছিল, ঠিক না? তো এই সুযোগে তিনি শক্তি বাড়ানোর চেষ্টা করেন। এই সুযোগে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত করতে শুরু করেন। মূলত আত্মরক্ষা, পাঠানদের পক্ষ সমর্থন, হিন্দু শক্তির পুনঃপ্রতিষ্ঠা, মোগলদের ছাড়াও কি মগ, ফিরিঙ্গি এদের নির্যাতন থেকে প্রজাদেরকে রক্ষা, এগুলা চেষ্টা করেন। ভূঁইয়াদের মধ্যে কেউ কেউ তার এই বিদ্রোহী চেতনার প্রতি একাত্মতা প্রকাশ করলেও অনেকেই দূরত্ব বজায় রাখেন। এমনকি প্রতাপের হিতাকাঙ্ক্ষী বসন্ত রায়ও এই বিদ্রোহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। ফলে বসন্ত রায় গঙ্গার তীরে রায়গড় দুর্গে স্থানান্তর এবং যশোরের ৬ আনা অংশে শাসন করতে থাকেন। ১৫৯১ সালে রাজা প্রতাপাদিত্য স্বাধীনতা ঘোষণা করেন। ইতিহাসের নানা করার পরে ১৬০৮ সালে তার সাথে সুবেদার ইসলাম খানের সন্ধি হয়। কিন্তু ১৬১০ সালে পুনরায় তিনি নৌযুদ্ধে পরাজিত হন। এরপর কি তাকে বন্দী অবস্থায় ঢাকায় পাঠানো হয়। কিছুদিন পরে তাকে আগ্রা পাঠানো, এর মধ্যে মারা যায়। তো এই ছিল ১২ ভূঁইয়ার ইতিহাস। এভাবেই ১২ ভূঁইয়ার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।